ভিডিওর ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে মিছিলের মহাপরিকল্পনা, শেষ নির্দেশনা কি? আচ্ছা, শেষ নির্দেশনা কি? কিন্তু মিছিলের যে মহাপরিকল্পনা, আসলে একটা মিছিল কিভাবে সফল করতে হয় বা কিভাবে সফল হয় এটা আমি জানি। আপনারা আমার চেয়ে হাজার গুণ অ্যাডভান্স, আপনারা অনেক বেশি জানেন। ইয়াং ছেলে পেলে, আমাদের ভাই বোনেরা, আপনারা আমাদের চেয়ে 1000 গুণ বেশি জানেন। কিন্তু আমরা যতটুকু জানি বা আমরা যেসব টেকনিক অ্যাপ্লাই করতাম একসময় আমাদের সময়, সেগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা তো বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি করে। আমাদের সময় মিছিল হতো আপনার এরশাদ পিরিয়ড, খালেদা জিয়ার পিরিয়ডে, এরপরে আবার খালেদা জিয়ার পিরিয়ডে যেসব মিছিলগুলো বা আমরা মিটিংগুলো করতাম, এইখানে কিন্তু অন্যরকম ছিল। ওই সময়কার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এমন একটা জিনিস ছিল যেটা হচ্ছে যে আমরা মিছিলে নামলে ভাঙ চুর মাইট ধই ক্র্যাকার ককটেল ঠুস ঠাস এগুলো ছিলই। এবার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, যার সময় সে এটা ছিল। মানে এটা এমন একটা জিনিস ছিল, দুধ আর আম দিয়া মিক্স করে ভাত খাওয়া যেরকম বা দুধ কলার ভাত খাওয়া যেরকম, সেম ওই অবস্থা। মানে আতঙ্ক হবে, মিছিল হবে, ওই এলাকা বন্ধ, মানে সব ভাগতো। এই ছিল তখনকার দিন মিছিল। অবশ্য তখনকার দিনে অ্যাগ্রেসিভনেসও ছিল। আর্মিদের এরশাদ পিরিয়ডে সেনাবাহিনী জল কামান দিয়া মারতো, ওইটার মধ্যে একটা রং থাকতো, ওইটা দিয়া মারতো। রাতে পরে যায় চেক করে ধরতো, কারণ ওই যে শার্ট পরে গেছেন সেখানে রং লাগতো, এটা গায়ে লাগে যেতে, এটা উঠতো না, গোসল করলো ধরতে পারতো। ওগুলো এখন নাই আস্তে ধীরে। এরপরও মিছিলগুলো আমরা কিভাবে করতাম, ধরেন আমরা মিছিল করব 50 জন বা 100 জন মিছিল করব, আমরা সব কিন্তু এক জায়গায় দাঁড়াইতাম না যে গ্রুপ করে দাঁড়াই ও ভাই আসরে আসরে মাইক বাজারে, না। এইখানে 5 জন, ওইখানে 4 জন, ওখানে 2 জন, ওখানে 1 জন। হয়তো আমরা যে 5 জন এইখানে আছি, এই 5 জন জানি যে আমাদের ওই পাশে 2 জন আছে, আবার আরেকজন জানে যে ওই পাশে 4 জন আছে। এইভাবে এইভাবে মানে একটু ছড়াইয়া ছিটিয়া থাকতো। জয় বাংলা স্লোগান একজন দেওয়ার সাথে সাথেই যত আগাইতো ততই দুই সাইড থেকে আমাদের পোলা পাইন ঢুকতো। এর ভিতরে একটা টেকনিক ছিল, সেখানে হচ্ছে যে আমরা হয়তো একজন লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি মেঞ্জি পরা, মানে একটু বয়স্ক দেখে দাড়ি টাড়ি আছে এরকম লোকরে দিয়ে আমরা করতাম কি, একটা সাইকেল, ভাঙাচুরা সাইকেলের পেছনে বিশাল ইটের বস্তা দিতাম। ইট বলতে গোটা ইট না, ওই যে ভাঙা ইট, আদলা, মানে একটা ইটের ওই যে হাতুড়ি দিয়ে মারলে 3-4 একটু সাইজ করা এরকম ইটের একটা বস্তা মুখ বাইন্দা তার হাতে তুলে দেয়। সে খুব কষ্ট করে আস্তে ধীরে চালাইতে, মানে সে এমন ভাবে চালাইতে তার চালাইতে কষ্ট হইতেছে। কিন্তু মূল টেকনিকটা হচ্ছে যে আমাদের মিছিল যত আগাইতেছে, তার এই ইটের সাইকেল হয় আমাদের 100 হাত দূরে আছে, অথবা 10 হাত পেছনে আছে, মিছিলের পেছনে আছে, আর সামনে থাকলে 100 হাত সামনে আছে। কোনো অকারেন্স হচ্ছে, মানে পুলিশ আসছে বা আসছে, তখন করতো কি, ঠিক যখন আসছে তখন হয়তো সে সাইকেলটা কাইট করে পড়ে গেছে, অথবা একটু দাঁড়ায় মুখ খুলে দিয়েছে যাতে পাথরগুলো পড়ে যায়। তো পাথর রাস্তায় পড়া মানে বুঝেন, আমরা যারা মিছিল আসছে তারা বুঝে গেলাম সিগন্যাল পাওয়া সামনে বিপদ আছে, ওইখান থেকে ওই পাথর সবাই হাতে হাতে, পাথর নিয়ে তো ঘর থেকে বাইরে যায় আপনি মিছিলে যেতে পারবেন, পাবলিক ধরে বানাই। ওখান থেকে শুরু হইতো। এই এই ছিল এক। আর দ্বিতীয় ছিল যে আপনারা কি বলেন জানি না, পালেট বলে, জাহাজের পালেট বলে, জাহাজের কাঠ, ওই যে বক্সের মতো কোথাও কাঠ থাকে চিকন চিকন, এগুলা হয়তো আমরা 8-10টা কিনতাম। 8-10টা তৎকালীন সময় তো 20-22-25 টাকা যাইতো, এখন হয়তো 100 টাকা যাবে। এই পালেতের ওই যে কাঠ, এই কাঠগুলারে মিলে নিয়ে এক একটারে মাঝখান দিয়ে 1 টুকরা আর 20 দিয়ে 1 টুকরা, মানে একটা কাঠে 4 টুকরা হয়ে যেত। এগুলো ওই সেম সিস্টেম, হয় সাইকেলে বা কারো রিক্সা মিক্সায় তুলে দিতাম। তো ওদের ধরলে কেউ, আরে ভাই আমি তো আমার ঘরের কাজের জন্য নিতেছি, কেউ বুঝার উপায় আছে যে এগুলো কি জন্য। সেম সিস্টেম, সেম, হয় 100 হাত সামনে বা 10 হাত পেছনে। কোনো অকারেন্স দেখছে, সাথে সাথে ওইখান থেকে এই কাঠগুলো টান দিয়ে নিয়ে যার যার হাতে একটা। এই ছিল আমাদের টেকনিক। আর বিএনপির বিরুদ্ধে আন্দোলন হয়েছে বা এরশাদ পিরিয়ডে জাতীয় ছাত্র সমাজ ছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন, তখনও সেম টেকনিক হইতো। ওরা ধরেন 10-15-20 জন আসতেছে, আমরা হয়তো 20-25 জন আছি, আমরা ভয়ে কিন্তু ভাগতাম না, ওই কাঠ বা ওই ইট শুরু হয়ে যেত। এ হচ্ছে যে মিছিলের টেকনিক। কারণ হচ্ছে আপনি দেখেন যে গত কয়েকদিন আগে আমাদের একটা মিছিল থেকে একজন মহিলাকে নিয়ে গেছে, সেখানে আমরা 50-60 জন ছিলাম, সবাই ভয়ে পালাই গেছি। এই ভয়ে পালাই না যায় যদি ওইখানে দাঁড়িয়ে থেকে ওই বেটারে ধোলাই দিতাম আমরা 2-4-10 জনে, মহিলা ছাড়া পাইত।
ঠিক আছে, আপনি যখনই প্রতিরোধ করে দুই একটা বাড়ি দিবেন, তখনই দেখবেন যে এরপর আর সাহস করে কেউ নামবে না, কারণ সবার মনে ওরে বাবা এরাও পিটবে তো। কারণ আপনি যেমন প্রস্তুতি নিয়ে একটা মিছিলে নামবেন, ওরা মিছিল প্রতিহত করার জন্য অত প্রস্তুতি নেই। আর রাস্তার আশপাশের মানুষ ওইভাবে আসে না। কখন আসে জানেন? আপনি একটা জিনিস দেখেন, একটা চোর ধরছেন, চোর ধইরা যখন চোরেরা দুই চারজনে পিটাইতেছেন, তখন দেখছেন রাস্তা থেকে আরো 100 জন এসে মহাবীর পুরুষ। কিন্তু ওই জায়গায় যদি একটা চোর ধরতে গেছেন আর এই চোর একটা খুর বাইর করে রয়েছে হাতে, কোনো শালায় আর যায় না, সব শালায় কে না থাক বাধ্য, সেফ সাইড। তো এটা হচ্ছে মিছিলের টেকনিক, যে আপনার কাছে টেকনিক ভালো থাকে, আপনি সামনের এগুলোর প্রতিহত করেন। পুলিশ আপনার সামনে যখন দেখবে যে আপনার হাতে লাঠি আছে বা পাথর আছে, পুলিশ আসবে না, কারণ পুলিশ পিছপা দেয়। পুলিশ এটা সারা জীবন। আর এখনকার পুলিশের কাছে তো আরো অবস্থা খারাপ, কারণ তারা মাইর খাইতে খাইতে এমন অবস্থা গেছে, তারা এখনো যে 50 জন দেখলে তাদের কলিজার ধরফরায়। কিছুদিন আগে একটা মিছিল দেখছেন, পুলিশের গাড়ির সামনে দিয়ে মিছিল করতে পুলিশ সরে যাচ্ছে, কারণ পুলিশ জানে যে মারামারি করলে মারামারি হবে। মিছিলের করতে হলে ভাই সাহস নিয়ে করতে হবে। আর যদি সাহস না থাকে যে ভাই সাহস নাই, তাহলে আমি বলবো যে আপনার রাস্তার পাশে দাঁড়ায় থেকে তালি দেন। আর এমন প্লেসগুলোতে মিছিল করেন যেগুলো আসলে ব্যস্ততম এরিয়া, প্রচুর লোক সমাগম আছে, আপনি হাওয়া হয়ে যেতে পারবেন কয়েক সেকেন্ডের ভিতরে। শার্টের উপর দিয়ে একটা, গেঞ্জির উপর দিয়ে একটা শার্ট পরেন, মিছিল শেষ, জাস্ট শার্টটা খুলে কোমরে বাঁধা ফেলেন, আপনার গেঞ্জি কেউ চিনবে না যে আপনি কে। এইভাবে যদি আগাইতে পারেন, তাহলে মিছিলগুলো সঠিকভাবে কাজ করবে। যেমন আপনার এই 74 জেলায় 74টা 80টা 90টা এগুলো মিছিল যেগুলো হচ্ছে, যে মেয়েরা নেমে আসতেছে, এগুলো কিন্তু একটা সাহসের বিষয়, এই যে নেমে আসতেছে। কিন্তু মিছিলগুলো করতে হবে ওইভাবে যে আপনাকে আপনার প্রস্তুতি নিতে হবে, কিন্তু আপনার প্রস্তুতি যেটা নেবেন সেটা আপনার সাথে মিছিলে না। আপনার প্রস্তুতির জিনিসপত্র যা যা আছে, হয় আপনার থেকে 100 ফিট দূরে থাকবে, না আপনার থেকে 2 ফিট 5 ফিট দূরে থাকবে। তার মানে যদি আপনার পেছনে থাকে, তাইলে আপনার সামনে থেকে প্রতিরোধ আসলে আপনি একটু পিছনে যায় ওই জিনিসপত্র নিয়ে বাধা দিবেন। আর যদি সামনে থাকে তাহলে তো সে কইতে পারবে। আপনার মিছিল যত সামনে যাবে, ও দেখতেছে, ও তখন ওইখানেই ফেলে দিবে, ওইখান থেকে আপনাদের নিয়ে। কিন্তু এখন আপনারা যদি 20 জন আসতে হই 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 করে, আর আপনারা 50 জন পই 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 করে আপনারা ভেঙে গেছেন, ভাই হবে না, ওইভাবে আন্দোলন হবে না। সুতরাং যা করার করতে হবে ওইভাবে। আপনি একটা জিনিস খেয়াল করছেন, নেত্রী গত 1 সপ্তাহ আগে যা যা বলেছে, এরপরে এখন চুপ। এইটা কিন্তু ওদের মনের ভিতরে প্রচন্ড ভয় ঢুকাই দিছে। কাদের? এই বর্তমান সরকার, এনসিপি বলেন, জামাত বলেন, যে হঠাৎ এত চুপ কেন, কিছু একটা ঘটতেছে। এইটা তাদের সাইকোলজিতে এমন ভাবে ধরছে যে আতঙ্কিত হয়ে গেছে, হঠাৎ কেন। আপনি একটা জিনিস দেখেন, আপনি কোনো একটা অন্যায় করার পরে রাস্তা থেকে ঘরে আসার সময় আপনার সবসময় চিন্তা হচ্ছে, আল্লাহ জানা খবরটা আবার পরিবারের কাছে গেল কিনা, বাপের কাছে গেল কিনা, মা জানলো কিনা, এই শালা। এটা আতঙ্ক, ওদের মনে সেম আতঙ্ক আছে। এবং ওরা মনে করতেছে, বা ওরা ভাবতেছে খুব দ্রুত এমন কিছু একটা হবে যেটা হয়তো ওরা সহ্য করতে পারবে না। যার কারণে ওদের সাথে আম জনগণ নাই, কিছু সন্ত্রাসী আছে। তো যেই সন্ত্রাসী আছে, এই সন্ত্রাসীগুলো আপনারাও যদি সেম কন্ডিশনে যে ওদের হিট করতে যান, দেখবেন যে ওরা পিছিয়ে হাঁটবে। আর একবার যদি আপনারা শুরু করেন ওদের পিছু হাঁটানো, আপনাদের সামনে আর কেউ দাঁড়াবে না। তখন ওরা চিন্তা করে, বাবারে এরা আসলে। এখন আজকে সারা রাত পুলিশ রেড দিছে বিভিন্ন জায়গায়, আগামী কালও রেড দিবে, এটা নর্মাল। মিছিলে আপনি যান চাই না যান, আপনি কিছু করেন চাই না করেন, মামলা আপনার নামে হবে। তো মামলা হবে, ঘর বাড়িতে থাকতে হবে, সবই যখন হবে, তখন আমি মিছিলে যায় শক্তিই দেখাই না। কারণ আমি ঘরে থাইকা যদি 10টা মামলা খাই, মিছিলে যায় 5টারে পিড়ে 3টা মামলা খাবো, কোনো সমস্যা তো নেই। কারণ এমনও তো মামলা খাবো, অমনও মামলা খাবো, এমনও ধরে ওরা জেলে দিবে, অমনও দিবে। তো একবার সাহস দেখান যে 23শে জুনের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেদিন আপনি চিন্তা করে যান যে আপনি শান্তিপূর্ণ মিছিল করবেন, কিন্তু আপনার মিছিলে যদি কেউ ঠেকাইতে আসে, তাদের আপনি চরম ঠেকানি দিবেন। আর এই প্যাদানি, এই ঠেকানিটি হচ্ছে যে চূড়ান্ত নির্দেশনা। এটা একবার শুরু করার পরে দেখবেন যে বাকি আপনার সামনে টোটাল ক্লিয়ার, সব ক্লিয়ার হয়ে যাবে, আস্তে আস্তে ক্লিয়ার। কারণ হচ্ছে কি জানেন, ওই যে লাতোকা ভূত বাতমে নেহি মানতা, একবার শক্তি দেখাই দিবেন, তখন ভয় পাবে। এরশাদ বিরোধী আন্দোলন, খালেদা বিরোধী আন্দোলন, বিএনপি বিরোধী আন্দোলন, আওয়ামী লীগের ভয় পেতো, কারণ ওরা জানতো যে আওয়ামী লীগের পোলা পাইন, বাবারে বাবা সব ছেড়ে দিব, কিন্তু মায়ের দেওয়া ছাড়বো না, মারবই। আওয়ামী লীগের পোলা পাইনটা একটারে মারবেন, হেরা এসে আবার 10টারে মারবো, সেকেন্ডের ভিতরে রাস্তা ছাড়তো না।
পিটাপিটি চলে, এই পাড়া থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে ওই পাড়া, চলতোই মারামারি। এই মারামারি থামতো না। সেটি হচ্ছে যে মূল কাহিনী, মানে শক্তি প্রদর্শন করলেই আপনাকে ওরা ভয় পাইতে শুরু করবে এবং তারা চিন্তা করবে। কারণ হচ্ছে ওরা এখন যেগুলো বলছে, যারে কি করতে পারবে, আওয়ামী লীগ নামতে পারবে না, 32 ভাঙ্গা দিছি, শেখ হাসিনারে উঠাই দিছি, ওই করছি সেই করছি, এরা সাহসই নেই। একবার সাহস দেখান, একটা বার সাহস দেখান, ফল হাতে নাতে পাবেন। আমাদের হেলিকপ্টার মিলন কি এখন বাতিল মাল হয়ে গিয়েছে? যারা খুব উচ্ছ্বসিত ছিল, আসছে এবার মিলন মন্ত্রী, তোমাদের একদম তরকারির মতো সোজা করে দিব, মিলনের ভাতই মানুষজন খেয়ে দিয়েছে। ওরা তো বুঝে নাই কি আজাব ডেকে নিয়ে আসছে। ওরা ভাবছিল যে আজাব ওরা ডেকে নিয়ে আসছে, ওই আজাব ওদেরকে কামড়াবে না, এমন ভাবে ফোন মেরে দিয়েছে, সবাই বাতিল। তো মজার কথা হচ্ছে, আমাদের ফখা বলেছে বিএনপি 3 মাসে যে উন্নয়ন করেছে, আওয়ামী লীগ 15 মাসে সে উন্নয়ন করতে পারে না। ও শোনো গো আমার, 3 মাসে তোমরা কি কি উন্নয়ন করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চমৎকার সব উন্নয়ন করছো। যেমন মেট্রো রেলের মধ্যে গরুর হাট বসায় দিছো, পদ্মা সেতুর রেল ব্রিজের নিচ থেকে মাটি কেটে নিচ্ছে। এরকম অভূতপূর্ব উন্নয়ন তো আমরা শেখ হাসিনার আমলে দেখতে পারি না। আমাদের খুব দুঃখ ছিল মনে, কারণ আমাদের একটা কলাওয়ালা শাসক নাই। এই কলাওয়ালা শাসকরা এসেই এইরকম সুন্দর সুন্দর অভাবনীয় সব কর্মকাণ্ড আমাদের দেখাচ্ছে, আমরা তো সেটার জন্য খুবই খুশি। এটাই চাইছিলাম আমরা, পাবলিক চোদনা জনগণ, বুঝো নাই? এই জন্য ফখা এসে আমাদেরকে এগুলো বলতেছে এবং আমরা খুব সুন্দর হাসি হাসি মুখ করে সেগুলো খাচ্ছি। তো এই যে 3 মাসে যেসব উন্নয়ন, যেমন প্রায় 700 বাচ্চা হামে মরে গেছে। শেখ হাসিনার 15 বছরে 100 বাচ্চাও হবে না হিসাব করলে যে হামে মরছে। তো অবশ্যই এটা বিএনপির উন্নয়ন। বিএনপি করে নাই, তাহলে ইউনুসের উন্নয়ন না? তোমরা তো আবার ইউনুসের নাম নিতে ডরাও, ইউনুসের কাছে হে 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 মেরুদণ্ড পেঁচে আসছো না, তো কিভাবে ইউনুসের নাম নিবা? সো অবশ্যই এটা বিএনপির উন্নয়ন যে 3 মাসে হামে 700 বাচ্চা তোমরা মেরে ফেলছো। এরকম অভাবনীয় উন্নয়ন শেখ হাসিনার 15 বছরে আমরা 100 বাচ্চা মরতে দেখিনি। ইনফ্যাক্ট এরকম কোনো নিউজ আমাদের চোখে পড়ে নাই, কারণ এরকম হামের আউটব্রেক হয় নাই, শেখ হাসিনা সেটা হইতে দেন নাই। কোভিডের মধ্যে আমরা এরকম দেখি নাই। অনেক চোদনার পোত আছে যে ডেঙ্গুর সাথে হাম কম্পেয়ার করে বলে যে ডেঙ্গুতে এতগুলো মানুষ মরছে, হামে তো এখনো এতগুলো হয় নাই যে আমরা কান্নাকাটি করব। ডেঙ্গুর তো কোনো প্রতিষেধক নাই যে টিকা দিলে ঠিক হয়ে যাবে, হামের কিন্তু সেটা আছে। এবং হাম ইন্টারন্যাশনালি কাউন্ট করা হয় যে কোন দেশটা হাম মুক্ত হয়েছে, কোন দেশটা হয় নাই। ডেঙ্গুর তো এরকম কোনো প্যারামিটার নাই। বকচোদারা তুলনা যখন দিবি, আর্জেন্টিনা ব্রাজিল লেভেলে দিবি, বুঝছিস? এই আর্জেন্টিনার সাথে এইরকম ফাত্রা কোনো দলের তুলনা দিবি না, বুঝছিস? যে 7 কাপ খাওয়ার পরেও আমরা মাইনা নেই যে ঠিক আছে আর্জেন্টিনা ব্রাজিল তুলনা দেওয়া যায়, বুঝছিস? এরকম লেভেলের তুলনা দিবি। যে ডেঙ্গু আর হাম এরকম একসাথে তুলনা দিবি না, বুঝছিস? এই চোদনামির জন্য না তোদের এই বাচ্চাগুলো মরে। এখন আমার কথা হইল, আমরা কেন এটা নিয়ে কথা বলি? আমাদের এটা নিয়ে কথা বলতে হবে, কারণ এই যে হামে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, এই বাচ্চাগুলা কেন মারা যাবে? কি কি পাপ করছিল তারা পাপ করছিল ইউনুস তাদের আব্বা হয়েছিল, এই পাপের মাসুল তারা জীবন দিয়ে দিতেছে। যে প্রায় 700টা ফ্যামিলি, এই 700টা ফ্যামিলি সারা জীবন মনে রাখার কথা আমার হিসেবে, যদি চোদমার ফ্যামিলি না হয় তাহলে এটা মনে রাখার কথা যে ইউনুসের চুতমারানিগিরি করার জন্য তাদের বাচ্চাগুলো মরে গেছে। এবং বিএনপি সেটা নিয়ে কোনো ট্যাফও করে না, এটা কিন্তু তাদের মনে রাখার কথা। যদি তারা সত্যি সত্যি সন্তানকে ভালোবেসে থাকে, তাইলে সন্তানের মৃত্যুর বিচার তারা 10 বছর, যত বছর পরে হোক, বেঁচে থাকলে এই বিচারটা দাবি করবে। আই হোপ। আচ্ছা গেল তো, এত সব সুন্দর সুন্দর উন্নয়ন যে বিএনপি করছে আমরা তো এর আগে দেখি নাই। যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সবার আগে নেচে নেচে তারা পাকনা উড়ায় উড়ায় গেছে, পাছা দুলায় দুলায় গেছে। আওয়ামী লীগে কথা বলতে দিচ্ছে না, আওয়ামী লীগের মিটিং মিছিল নিষিদ্ধ করে রাখছে, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সবাইকে জেলে ভরে রাখছে। আমরা তো এরকম উন্নয়ন কোনোদিন করি নাই। শেখ হাসিনার আমলে তো আমরা এইসব উন্নয়ন করি নাই। ফখা দিনের পর কেচি রিজবি, ফখানা তো কেচি রিজবি দিনের পর দিন বিএনপি অফিসের সামনে বসে রয়েছে। আমরা কি তাকে জেলে ভরছি? কিছু তো করি নাই, কিচ্ছুই করি নাই। ইনফ্যাক্ট বিএনপির যতগুলো নেতা, বড় বড় নেতা মরছে, এদের সবাইকে শহীদ মিনারে নিছে, সংসদের সামনে নিছে, এগুলো কিন্তু আমরা আটকাই নাই। কিন্তু বিএনপি সেগুলো আটকাইছে। বিএনপি তো এরকম উন্নয়ন করবেই। তারপরেই যে বিএনপি তো মুক্তিযুদ্ধকে ওন করে, বুঝো নাই? সেজন্যই মনে করো সব জায়গায় যতগুলো মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর হয়েছে, এখন পর্যন্ত তারা কোনোটাই সংস্কার করে নাই। কারণ
তারা 3 মাসে অনেক উন্নয়ন করছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ তো 15 বছর এত উন্নয়ন করতে পারে নাই, বোঝেন নাই ব্যাপারটা। তারপর ধরেন ওদের প্রাইমারি স্কুলে ফি অ্যাড করে দিচ্ছে, পরীক্ষা ফি যেগুলো ফ্রি ছিল, যে মুচলেকার ভার্সন মতে তার মা এসে এগুলো বা মানুষদের বাচ্চাদেরকে 5 পর্যন্ত ফ্রি পড়াশোনা করে দিয়েছিল। তো মুচলেকা সরকার এসে কি করছে, ক্লাস 5 পর্যন্ত পরীক্ষা ফি অ্যাড করে দিচ্ছে, যাতে এই যে ফকিন্নির বাচ্চারা যারা পড়াশোনা করে একটু সচেতন হয়ে যাবে, তাদেরকে যেন আর সচেতন হইতে না হয়, তার দলে দলে যেন মাদ্রাসায় ভর্তি হয়। ও মাদ্রাসার কথা মনে পড়লো, আমাদের আহমদুল্লাহ হুজুর বলছে এইসব খেলা ফেলা আসলে কোনো কাজের না, এর বাইরে কত মানুষ না খেয়ে মরে যায়। তা আহমদুল্লাহ হুজুরকে আমিও বলতে চাই, তুমি যে অস্ট্রেলিয়া গিয়ে এখানে গিয়ে ওখানে গিয়ে হাদিয়া নিয়ে, সরি টাকা তো বলা যাবে না তোমাদের, হাদিয়া নিয়ে 20 উগ্রায় আসো, অস্ট্রেলিয়াতে তোমাকে লাথি মেরে বের করে দিয়েছি। হ্যাঁ, লাথি মেরে বের করে দিল না, ভিসা ক্যান্সেল করে দিল না, কেমন লেগেছিল? হ্যাঁ, তুমি এখন খেলা নিয়ে কথা বলতে আসছো, সারা দেশে এত রেপ হচ্ছে, এত মার্ডার হচ্ছে, আইন শৃঙ্খলার এত বাজে অবস্থা, তুমি এটা নিয়ে কোনো কথা বলো না। তুমি তো 15 বছর আগেও কথা বলতে পারতো না, শেখ হাসিনা আমলা নাকি তুমি কথাই বলতে পারতো না। শেখ হাসিনা আমলা তুমি যে ব্যবসা খুলে বাণিজ্য করে একদম ফুলে ফেপে সোগাটা ভারী করে ফেলেছো, সেইটা নিয়ে তোমার কোনো সে নাই, তুমি তখন কথাই বলতে পারো না। তুমি ছিলে এস আলমের কি জানি বোর্ড মেম্বার ছিলে, টাকা পয়সা খাওয়ার, বুঝে নাই সেইটা, সেই এখন তুমি আবার খুব সতী নারী সেজে গেছো, তাই না? মানে সতী নারীগিরি সাজা আমরা সবাই এখন চিনে ফেলছি। এই যে এতগুলা বাচ্চা মাদ্রাসায় এত অঘটন ঘটতেছে, সেটা নিয়ে তোমার একটা বক্তব্যও আমরা দেখি না, কোনো বক্তব্য নাই। এই যে জামাতের 501, এটা নিয়েও তোমার কোনো বক্তব্য নেই। তোমরা নাম নিজের মন মতো হাদিস চেঞ্জ করে ফেলো, হাদিস বানায় ফেলো, তখন খুব ভালো লাগে। মানে নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি, তোমাদের আচরণটা হয়েছে এইরকম, বুঝছো? তো এইসব উন্নয়ন তো বিএনপির আমলেই হচ্ছে। তো আমরা এরকম কোন উন্নয়ন আর থেকে বঞ্চিত থাকবো? মুসলেকা বলছিল মনোরেল বানাবে, মেট্রো রেল কোনো কাজের না, তো মনোরেলটা একটু বানায় দেখায় দাও, আমরা একটু দেখি। তোমরা তো মনে করো শেখ হাসিনার প্রজেক্ট উদ্বোধন করতে করতেই দিন কাটায় ফেলতেছো, তাও ফুরাইতেছে না। এবং তোমরা সেগুলো মানে ম্যানেজমেন্টের, মানে প্রপার ম্যানেজমেন্টের তোমাদের হেডার জন্যই, পাঙ্গা হেডার কিভাবে জোরই বা থাকবে বলো? প্রতিশোধ নিবে না বাইয়া বলেছে, বাইয়া সব জনগণের উন্নয়ন করবে, এত উন্নয়ন করছে, জনগণ আর নিতে পারতেছে না। জনগণ না নিতে পেরে এই 3 মাস আগেই বলছে বুয়া 1 2 3 4 তারেক ভাইয়া টেশমার, এগুলো বলেছে। তারপর তার মধ্যে যখন শেখ হাসিনা বলে যে আমি চলে আসবো, এরপরে এক একজনের সাথে যে পরিমাণ কাপাকাপি লাগে রে ভাই। অথচ 17 বছর পর্যন্ত তারেক লন্ডনে ছিল, কোনোদিনই বলে নাই আমি অমুক দিন ফিরে আসবো বা আমি ফিরে আসবো। সে সবসময় বলছে আমার ফিরে আসা আমার হাতে নেই গো, আমাকে যদি কেউ দয়া করে একটু দেশে নিয়ে যায় তাইলে আমি যাইতে পারবো। এই হয়েছে তারেক ভাইয়ার উন্নয়ন। তারেক ভাইয়া শেখ হাসিনার বিচার করবে বলে, আবার শেখ হাসিনাকে দেশে ফিরতে দিবে না, এরকম চমৎকার উন্নয়ন তো আমরা শেখ হাসিনার আমলে দেখিনি, বিএনপির আমলেই দেখতে পাচ্ছি। আমার জীবদ্দশায় আমার খুব শখ ছিল, কারণ ছোট ছিলাম তখন তো ফেসবুক ছিল না, তোমাদেরকে এরকম গান করতে পারি নাই। তো জীবদ্দশায় অনেক শখ ছিল যে বিএনপি সরকার ক্ষমতায় আসবে, তারপর তোমাদের এই যে তোমাদের পেছন দিয়ে যে খাম্বা ঢুকবে, আকাশ ভরা তারা হবে, এটা আমি মন ভরে দেখবো। ওফ, সেই স্বাদ লাগতেছে তোমাদের এই কান্দাকাটি দেখে। দিনে কারেন্ট থাকে না 15-18 ঘন্টা করে, উফ, তোমাদের এইসব কান্দাকাটি দেখলে অনেক সুখ লাগে কলিজাটার মধ্যে, বুঝছো? কারণ তোমরা বিএনপির এইসব উন্নয়ন শেখ হাসিনার মধ্যে দেখতে পাও না, এই উন্নয়নগুলো তোমাদের দেখা দরকার ছিল, দেখতে থাকো। স্থানীয় সরকার মন্ত্রণালয়টা নিয়ে এমনিতেই নানা কথা, মানে একটা হুলস্থুল পরিস্থিতি ছড়িয়ে গেছে সারা দেশের মধ্যে। বিশেষ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তার কর্মকাণ্ড নিয়ে নানানভাবে নানান কথা উঠছে। তারকে নিয়ে সমালোচনামূলক খবর প্রকাশের অভিযোগে তার মামলায় না, তার পক্ষে অন্য আরেকজনের মামলায় সাংবাদিক জেলে গেছে। তারপর সবচেয়ে হুলস্থুল ফেলেছে তার নিজের এলাকায় 2টা ইউনিয়নের নাম তার 2 ছেলের নামে, সীমান্ত এবং দিগন্ত, 2 ছেলের নামে 2টা ইউনিয়নের নাম তিনি করে ফেলেছেন, এবং তার বংশের নামে আরেকটা ইউনিয়নের নাম করেছেন। মানে কতটা ব্যাপারটা সিরিয়াস হলে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছে। প্রধানমন্ত্রী বগুড়ার ডিসিকে ফোন করে বলেছেন, এবং এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে যেন এই নামগুলো বাতিল হয়। মীর শাহে আলম তিনি নিজে সংসদে দাঁড়িয়ে এটার পক্ষে
যে কাকতালীয় ভাবে ঘটেছে এরকম একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, যে তার 2 ছেলের নামের ইউনিয়নটা এটা কাকতালীয় ভাবে হয়ে গেছে। এরপরে খবর আসে তার নামে আরেক স্কুলের নামকরণ করা হচ্ছে। আচ্ছা, এটা না হয় বাদিয়ে দিলাম, বলা হয়েছে যে মীর শাহ আলম নিজেই ডিও লেটার দিয়ে শিক্ষা দপ্তরকে বলেছেন যে তার নামে যেন কোন স্কুলের নামকরণ না করা হয়। কিন্তু ওইটা করতে গিয়ে আরো যেটা বের হয়ে আসলো যে ইতিমধ্যে তার নামে প্রায় 10টা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। এই যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অবস্থা, তখন স্থানীয় সরকার মন্ত্রী বিএনপির দুর্দিনের কান্ডারি এবং ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পরিচয় দিচ্ছেন যে মীর শাহ আলম হচ্ছেন ক্যাবিনেটের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী এবং তার কাছেই তারা কাজের জন্য ছুটে যান। তার মানে কি মির্জা ফখরুলের কাছে যান না? মির্জা ফখরুল কি মন্ত্রণালয় কম গুরুত্বপূর্ণ, যে এই মন্ত্রণালয়ে কাজ করতে হলে সাউদ্দিন আহমেদকেও মির্জা ফখরুলের কাছে না গিয়ে মীর শাহ আলমের কাছে যেতে হয়? এই প্রশ্নগুলো তো উঠতেই পারে। যাক, বাংলাদেশে ক্ষমতায় গেলে রাজনীতিবিদরা বহু আওলা কথা বলে। এই আওলা কথাগুলো আমরা আওয়ামী লীগ আমলে বহু শুনেছি, তাদের দিন পুরনো হয়েছে, তাদেরকে আর পুরনো করে রেফারেন্স দিয়ে আনতে চাই না। বহু শুনেছি, বাংলাদেশের মানুষ বহু ত্যক্ত বিরক্ত হয়েছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন একজন দায়িত্বশীল এবং গ্রহণযোগ্য মানুষ, তিনি ক্ষমতার চেয়ারে বসে যদি তার কথাবার্তায় প্রশ্ন তোলা লাগে, তাহলে এর চেয়ে ইল্লাক আর কিছু হতে পারে না। দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য। এই নিয়ে আজকে আমাদের আলোচনা। দর্শক, আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমাদেরকে লাইক দিয়ে, কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলছেন, কথাটাকে কতটা, এটা তার জন্য কতটা মানানসই যে 3 মাসে যে কাজ হয়েছে আওয়ামী লীগের 15 বছরেও তা হয়নি। মির্জা ফখরুল মানে বিএনপি সরকার 3 মাসে যে কাজ করেছে আওয়ামী লীগের 15 বছরে তা হয়নি। অনেকে ব্যঙ্গ করে নেটিজনরা বলছেন যে হ্যাঁ, 3 মাসে যে কাজ হয়েছে, 3 মাসে যে দুর্নীতি অনিয়ম হয়েছে, এটা 15 বছরেও আওয়ামী লীগের সময় হয়নি। এই সমালোচনার জন্ম তো মির্জা ফখরুল ইসলামের বক্তব্য ধরেই। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাল্লাহ 5 বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। 3 মাসে যে কাজ হয়েছে আওয়ামী লীগের 15 বছরেও তা হয়নি। বেলা 11:15টায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই যে ভবেরচর গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত আধুনিক ভবনের উদ্বোধন, এটা কি বিএনপি সরকারের উদ্যোগ এবং এই 3 মাসেই উদ্যোগ বাস্তবায়ন হয়ে গেছে? আমি এর আগে একটা আলোচনায় বলেছি, আওয়ামী লীগ সরকার যেসব প্রকল্পগুলো রেখে গেছে, এই প্রকল্পের উদ্বোধন করতে করতে বিএনপি 30 সাল চলে যেতে পারে। মন্ত্রী বলেন, দেশে অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আচ্ছা, এরপর আরো নানান রকম উন্নয়ন ফিরিস্তি আছে রিপোর্টের মধ্যে, আমি সেদিকে আর গেলাম না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু জাতীয় নেতা নয়, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। বিএনপির অ্যাম্বাসেডর তিনি বলা যায়, কারণ বিএনপি দলটা হচ্ছে মহাসচিব, সাংগঠনিক দিক দিয়ে মহাসচিব খুব গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের সেক্রেটারি হচ্ছে বিএনপির মহাসচিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। সেই পদে থেকে তিনি যখন বলছেন যে আওয়ামী লীগের 3 মাসে যে উন্নয়ন হয়নি, যে আওয়ামী লীগের 15 বছরে যা হয়নি বিএনপির 3 মাসে তা হয়ে গেছে, তখন বাইরের দেশে বা বাইরের মহলে অথবা বাংলাদেশের যারা মানুষজন আছেন তাদের মধ্যে কি আলাপ হবে? ধরেন এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, তারপরে পূর্বাচল, হাতিরঝিল, মেট্রো রেল, এইসবে যখন মানুষ চড়ে তখন নিজের অজান্তেই ইভেন বিএনপির লোকজনও বলে তো ফেলে মুখ ফুসকে যে শেখের বেটি আর যাই করে গেছে কাজগুলো। এই যে এই উন্নয়নগুলো কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাহলে খারিজ করে দিচ্ছেন? উনি কি ভুলে যাচ্ছেন যে পদ্মা সেতু নিয়ে ওনারা বা ওনার দল কি ধরনের বক্তব্য দিয়েছিলেন? এবং উনি নিজেই যখন পদ্মা সেতু ক্রস করেছিলেন প্রথমবার বরিশালে বিএনপির বিভাগীয় জনসভায় যোগ দেওয়ার জন্য, তখন এটা নিউজ হয়েছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মা সেতু পার হয়ে যাচ্ছেন। মানে কতটা
সিগনিফিকেন্সি থাকবে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষজন যখন এই ধরনের কথা বলবেন, আমরা অবশ্যই চাই সরকার উন্নয়ন করুক, অবশ্যই চাই 5 বছরে বাংলাদেশের রাস্তাঘাট এগুলো সব পরিবর্তন হোক, কারণ ইউনূস সরকার 2 বছরে কোথাও একটা ইটও গাঁথেনি। বিএনপি পলিটিক্যাল গভর্নমেন্ট, বিএনপি রাস্তাঘাট মাঠের উন্নয়ন করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেটাকে একটা ফ্রেমে বেঁধে ফেলা এবং আওয়ামী লীগের সাথে তুলনামূলক পর্যায়ে নিয়ে যাওয়া এখনই কতটা যুক্তিযুক্ত?